সহেলির শাশুড়ি রঞ্জনা দেবী সবেমাত্র খাওয়া দাওয়া সেরে হাত ধুতে এসেছিলেন। ঠান্ডা জলে হাত দিয়ে তিনি বলেন, আরে বাবা রে বাবা, এই জল তো একেবারে বরফের মতো ঠান্ডা। এই এত ঠান্ডা জলে হাত দেওয়া একেবারে বরফ নিয়ে খেলা করার সমান। মা, সামান্য হাত ধুতে এসে আপনার এই অবস্থা হয়েছে। একবার ভেবে দেখুন তো, আমি সকাল থেকে রাত অব্দি এই জলেতে, এই ঠান্ডা জলে সমস্ত কাজকর্ম করছি। শুধুমাত্র রান্নাঘরে নয়, বাথরুমে কাপড় কাচা, ঘর মোছা, এই সমস্ত কাজও না আমাকে এই ঠান্ডা জলেই করতে হচ্ছে। এক এক সময় তো আমার কান্নাও পেয়ে যায়। হ্যাঁ, তোমার শ্বশুর মশাই সেই 5টার সময় আমাকে ঘুম থেকে তুলে চা খেতে চান। এই শীতে লেপ ছেড়ে ওটাটাও খুব কষ্টকর। আর যে এই রকম কাজ করতে বলে তাকে তো শত্রু বলে মনে হয়, কিন্তু উনি তো সেই কষ্টটা বোঝেনই না। রোজ একই রুটিন, শীত গ্রীষ্ম বর্ষা, সকালবেলা ওনার ঠিক চাটা চাই। সত্যি কথা বলতে আপনার ছেলেও ঠিক বাবারই মতো হয়েছে। আগে আগে তো একটু বেলা হলে কোনো সমস্যাই হতো না, এখন করে সকালবেলা উঠে আগে তার চা চায়, চা না দিলে খুবই ঝামেলা করে। আমাকে কেউ এই শীতে ঘুম থেকে তুললে আমার মনে হয় যেন না তার নামে গিয়ে কোর্টে কেস করে আসি। ঠিকই বলেছো বৌমা, এরকম অত্যাচার যেন আর মেনে নেওয়া যায় না। এই শীতে ভোরে রাতে উঠে চা জল খাবার এই সমস্ত করাটা না খুবই চাপের ব্যাপার। আমি তো ঠিক করে নিয়েছি, এবার থেকে তোমার বাবা যদি সকালবেলা আমাকে চা করতে বলেন তাহলে আমি তাকে সোজাসুজি বলে দেব যে আমি আর পারবো না। তার যদি ইচ্ছে থাকে সে যেন নিজে করেই খায়। শীতে যেখানে সব মানুষেরই সকালে ওঠা এবং বাড়ির কাজ করা নিয়ে কষ্টের সীমা ছিল না, সেখানে রঞ্জনা দেবী এবং তার বৌমা ব্যতিক্রম ছিলেন না। তারা তাদের স্বামীর উপর এই নিয়ে খুবই বিরক্ত ছিলেন, কিন্তু স্বামীরাও বা কি করতেন? শীত তো তাদেরও লাগছিল এবং শীতের ভোরবেলা উঠে গরম চা খাওয়ার ইচ্ছা কার না হয়। তাই পরের দিন সকালবেলা উঠে আগের মতোই দীনেশবাবু রঞ্জনা দেবীকে বলেন, কি গো, তুমি আজকে উঠছো না কেন? একবার ঘড়ির দিকে তাকাও, 6:30 বেজে গেছে তো। তুমি তো জানো আমি 6টায় চা খাই। এখন 1 কাপ কমসে কম চাটা দাও। ও বাবা, তুমি এমন ভাবে বলছো যেন আমি দিনকে দিন আরো জোয়ান হয়ে যাচ্ছি। তুমি যদি বুড়ো হও তাহলে আমিও তো বুড়ি হচ্ছি নাকি? এই শীতে তোমার যেমন কষ্ট হয় তেমন তো আমারও হয়। তোমার যেমন হাড় জমে যাচ্ছে, আমারও তো হাড় মাস সব জমে যাচ্ছে গো। এই জন্যই তো বলছি, তাড়াতাড়ি যাও 2 কাপ গরম গরম চা করে নিয়ে আসো। তুমি কি বাংলা বুঝতে পারো না নাকি গো? আমি তো পরিষ্কার করে বললাম আমি এখন কম্বল ছেড়ে কোথাও উঠবো না। তোমার যদি এতই চা খাওয়ার ইচ্ছে হয় তাহলে তুমি নিজে গিয়ে নিজের জন্য চা করে নাও। এ তো আশ্চর্য ঝামেলায় পড়ে গেল। তুমি যদি না পারো তাহলে বৌমাকে গিয়ে তুলে দাও, সেই নালে চা করে দেবে, তোমাকে করতে হবে না। আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এই শীতে মেয়েটাকে ঘুম থেকে তুলে দিয়ে আমি বলবো যাও চা করে নিয়ে এসো? শোনো, তুমি এরকম পাষাণ হতে পারো, আমি কিন্তু নয়। ছেলের বিয়ে দিয়ে বউ এনেছি মানে তাকে দিয়ে ঠান্ডায় কাজ করাবো, এই মানসিকতা আমার অন্তত নেই। এবার তুমি এখান থেকে যাও তো, কারণ তুমি যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ আমার ঘুমের ব্যাঘাত ঘটবে। দীনেশবাবু আর কিছু না বলেই সেখান থেকে চলে আসেন এবং ডাইনিং এ এসে দেখেন তার ছেলে প্রীতম সেখানে বসে বসে হিটারে নিজের হাত গরম করছে। তাকে দেখে দীনেশবাবু বলেন, আরে তোরা উঠে পড়েছিস? আমি শুধু শুধু তোর মায়ের সঙ্গে এতক্ষণ বক বক করছিলাম। বাবা যা, বৌমাকে গিয়ে বল একটু ভালো করে গরম গরম আদা দিয়ে চা করে দিতে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, তোর মা তো উঠলেই না, উল্টে ঘর থেকে তাড়িয়ে দিল। বাবা তুমি কি বলছো? এই সকালবেলা আমি বাইরে বসে কেন হাত গরম করছি জানো? কারণ তোমার বৌমা, ও তো আমাকেও ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। সকালে 4বার ওকে ঘুম থেকে তুলেছি, কিন্তু ও তো ঘুমই ছাড়ছে না। ওফ, এ শাশুড়ি বৌমা কি শুরু করেছে কে জানে। এই সকালবেলা একটু চা খাওয়ার জন্য মানুষ অস্থির হয়ে পড়েছে, আরে এদের ঘুম ছাড়ছে না। তুই তো সেই এমনি বসে আছিস, জানা 2 কাপ চা করে নিয়ে আয়। আমি? আচ্ছা ঠিক আছে, আমি করে আনছি। প্রীতম রান্নাঘরে গিয়ে চা বসায়, আবার ডাইনিং টেবিলে এসে হাত গরম করা শুরু করে। খানিকক্ষণ পর দীনেশবাবু বলেন, কিরে তুই চা বসিয়ে এসেছিস তো অনেকক্ষণ হয়ে গেল, এখনো তো চা হয়নি? যা গিয়ে দেখ চায়ের কি অবস্থা। প্রীতম রান্নাঘরে যায় এবং দেখে চায়ের হাঁড়িতে জল নেই এবং চারিদিকে কালো ধোঁয়ায় ভরে গেছে। সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে সে বাইরে বেরিয়ে আসে এবং তার স্ত্রীর কাছে গিয়ে বলে, সহেলি তাড়াতাড়ি চলো, রান্নাঘরে কি হয়ে গেছে? আমি চা করতে গিয়েছিলাম, আরে হাঁড়ি পুরো পুড়ে গেছে। আমি আবার তো অফিসের জন্য বেরোবো, এদিকে আবার দেরিও হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি একটু ব্রেকফাস্টটা করে দাও। উফ বাবা, তোমরা কি 2 মিনিট আমাকে শান্তিতে একটু ঘুমাতে দেবে না? এরই মধ্যে এত কাণ্ড করে বসেছো। কতবার করে বলে ঘুমিয়েছি যে সকালবেলা ব্রেকফাস্ট আমি তোমাকে করে দিতে পারবো না। তুমি যদি 10টার সময় অফিস যাওয়ার জন্য বের হতে তাহলে আলাদা কথা ছিল। তোমরা দুজনেই 8:30টার মধ্যে বের হও। অত তাড়াতাড়ি রান্না বান্না করা আমার দ্বারা সম্ভব না।
প্রীতম বারবার সহেলীকে ঘুম থেকে তোলার চেষ্টা করে এবং শেষে সহেলী বিরক্ত হয়ে ওঠে এবং রান্নাঘরে যায়। আর সে গিয়ে কোনো রকমে আলু রুটি ভাজা করে শ্বশুর ও স্বামীকে টিফিনে দিয়ে দেয়। তারপর আবার ঘুমোতে চলে যায়। শাশুড়ি 10টার সময় ঘুম থেকে উঠে সহেলীকে ডাকতে যান আর বলেন, বৌমা 10টা বেজে গেছে, এবার বিছানা ছেড়ে উঠে পড়ো। আজ বেশ আরামেই আমার ঘুম হয়েছে বুঝলে। খানিকক্ষণ তোমার বাবা চায়ের জন্য ঝামেলা করেছিল ঠিকই, কিন্তু তারপর আর কোনো ডিস্টার্বই করেনি। আপনার তো ঘুম ভালো হয়েছে মা, কিন্তু আমার ব্যাপারটা একবার দেখুন। আজ সকালে আপনার ছেলে চা করতে গিয়ে হাঁড়ি পুড়িয়ে ফেলেছে, গ্যাস নোংরা করে অস্থির করে রেখেছে। আমার তো ঘুমের 12টা বাজিয়েই দিয়েছে, তার উপর উঠে ওদের দুজনকে টিফিন করে দিতে হলো। এই পুরুষ মানুষগুলো না আমাদের কষ্ট কখনো বুঝবে না। সত্যি বলতে ওদেরকেও তো সকাল সকাল কাজে যেতে হচ্ছে, ওরাই বা কি করবে। আমি যা ভাবছি বাড়িতে একটা মেয়ে রাখতে হবে রান্না করার জন্য। সকালবেলা এসে চা জল খাবারটা করে দিয়ে যাবে, তারপর আমরা দুজনে মিলে বেলায় উঠে রান্না বান্না কাজকর্মগুলো সামলাবো। শাশুড়ির কথা শুনে সহেলী আনন্দে লাফিয়ে ওঠে। কি আপনি সত্যি বলছেন মা? বাড়িতে রাঁধুনি এসে রান্না করে দিয়ে যাবে? তাহলে তো খুবই ভালো হয়, সকালবেলার এই কষ্ট থেকে অন্তত মুক্তি পাওয়া যাবে। রঞ্জনা দেবী সেই দিনই খোঁজ খবর নিয়ে এক রাঁধুনিকে বাড়িতে ডেকে পাঠান। রাঁধুনি সবিতা রান্নাঘর ঘুরে ঘুরে দেখে এবং শেষে সোফায় এসে বসে প্রশ্ন করা শুরু করে। আচ্ছা, তাহলে বাড়িতে মোট 4 জন সদস্য, তা সকালে কতগুলো আইটেম করতে হবে শুনি। আর হ্যাঁ, কোন স্লট আপনারা ভাগ করতে চাইছেন সেটাও আমাকে জানিয়ে দেবেন। নাইট শিফট, ডে শিফট কোনটা চাইছেন সেটাও ক্লিয়ার করে দিন। এই অনুযায়ী আমি আপনার প্যাকেজ বলে দেব। ও মা গো, তুমি সকালবেলা উঠে রান্না করতে আসবে, তার আবার এত বাহার কিসের গো? বলি আমার স্বামী আর ছেলে অফিসে যাবে, তাদেরকে রান্না করে দিলেই হবে। মা, এখানে কাজ এরকম ভাবেই হয়, 2 ঘন্টায় একটা স্লট আছে। আচ্ছা সবিতা, তুমি মর্নিং এর স্লটটা মানে ওই 6টা থেকে 8টা স্লটটা বুক করে নাও। আমরা ওই টাইমেই রান্না কমপ্লিট করতে চাই। আর 2টো সবজি, ডাল ভাত, মাছের তরকারি এই রান্না করতে হবে। আর হ্যাঁ, সকালে 4 রুটি, ব্যাস এই কটায়। আচ্ছা ঠিক আছে মেম সাহেব, কাজ হয়ে যাবে। আপনার মান্থলি পড়বে ওই 20,000 টাকা করে। ওই 6 মাসের 1,20,000 টাকা আর কি। 6 মাসে পেমেন্ট আমাকে অ্যাডভান্স করে দিতে হবে। তুমি বলছোটা কি? 6 মাস তুমি আমাদের বাড়িতে রান্না করবে, তার জন্য 1,20,000 টাকা নেবে? বলি তুমি কি কোনো 5 স্টার হোটেল থেকে এসেছো নাকি? 4 জনের রান্না এত টাকা কেউ বলে? এই যে দেখুন আন্টি, আপনার আইটেমটা অনুযায়ী না আমি বাজেট বলেছি। আপনি যে আইটেম বলছেন সেটা সব থেকে সকাল আমার কাজের প্রথম স্লট। এই সময় আমার বাজেট একটু হাই থাকে। সেকেন্ডেরটা 15,000, তারপর 10,000, এভাবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্যাকেজ কমতে থাকে। আর আমার হাতের রান্না কোনো 5 স্টার হোটেলের রান্না থেকে কম নয়। আপনারা একটু তাড়াতাড়ি বলুন। আপনাদের যদি ফাইনাল করা থাকে তাহলে অ্যাডভান্সটা দিয়ে দিন, আর না হলে এখনো 2টো পার্টি আমার জন্য ওয়েট করছে। আমার কাজের বুকিংটা পাওয়া না খুব টাফ, কিন্তু একবার হাতছাড়া হয়ে গেলে আর পাবেন না কো। বৌমা, আমি তো দেখছি এছাড়া আর কোনো উপায় নেই। একে অ্যাডভান্স পেমেন্টটা করে দিই। বাই চান্স যদি হাতছাড়া হয়ে যায়, এই শীতে আর কিন্তু রাঁধুনি পাওয়া যাবে না কো। টাকা একটু যাচ্ছে বুঝতেই পারছি, কিন্তু এত শীতেতে রোজ সকালবেলা উঠে এই কান্নাকাটি আর ভালো লাগে না। এভাবেই তারা রাঁধুনিকে টাকা পেমেন্ট করে দেয় এবং নিশ্চিন্ত হয়ে যায়। সেই রাতে 2 শাশুড়ি বৌমা আরাম করে ঘুমাতে যান। তবে পরের দিন সকালবেলা 6টার সময় রঞ্জনা দেবী ঘুম থেকে উঠে দেখতে আসেন যে রাঁধুনি ঠিক সময় এসেছে কিনা, এবং এদিকে সবিতাও তার কথা মতো 6টার সময় সে হাজির হয়েছে। কিন্তু যেই সে সবজি কেটে ধোয়ার জন্য সিঙ্কের কল খোলে, অমনি চিৎকার করে ওঠে, আরে বাপরে বাপ, এই কি অবস্থা গো! এখানে তো দেখছি বরফ গলা জল পড়ছে। আপনাদের রান্নাঘরে কি একটা গিজারও নেই নাকি? এই এলাকায় এরকম বাড়ি আছে নাকি যারা গিজার লাগায়নি? এই ঠান্ডা জলে হাত দিলে তো আমার 2 দিনই অবস্থা খারাপ হয়ে যাবে গো। আমাকে আর লোকের বাড়িতে কাজ করতে যেতে হবে না, তার উপরে আপনাদের রান্নাঘরে একটা হিটার পর্যন্ত নেই। কি ঠান্ডা পরিবেশ এখানে। দেখুন, আমি রান্না করব, কিন্তু আমার শর্ত হচ্ছে যে রান্নাঘরে একটা হিটার আর গিজার চাই, তা না হলে আমি কিন্তু কাজ করতে পারবো না। আরে বাবা, এই মুহূর্তে হিটার গিজার এগুলো আমি কোথায় পাবো? এখন তুমি এভাবেই কাজ চালাও, পরে না হয় দেখা যাবে। দেখুন মাসিমা, আমার যা যা লাগবে আমি বলে দিলাম। আপনার আগে ব্যবস্থা করুন, তারপর আমাকে ফোন করে জানাবেন। এই ঠান্ডায় কাজ করা না আমার পক্ষে অন্তত সম্ভব হবে না। এই বলে কাজের মেয়ে সেখান থেকে চলে যায়। রঞ্জনা দেবীকে সেদিনকে টিফিন ও চা নিজের হাতেই তৈরি করতে হয়। বৌমা ঘুম থেকে উঠলে তিনি কাজের মেয়ের সমস্ত কথা তাকে বলেন। সবকিছু শুনে চিন্তিত মুখে সহেলী বলে, এরপর কি হবে মা? এমনিতেই তো আমাদের কাজের মেয়েটাকে 1,20,000 টাকা দেওয়া হয়ে গেছে। এখন যদি আমরা এইসব ব্যবস্থা না করি তাহলে আমাদের টাকাটাই তো পুরো নষ্ট হয়ে যাবে।
তুমি ঠিকই বলেছো, এখন এত টাকা যখন খরচ হয়েই গেছে তখন ঘরের হিটারটা রান্নাঘরে করে দিতে হবে আর একটা গিজারের ব্যবস্থা করতে হবে। পরের দিনে হিটার এবং গিজারের ব্যবস্থা করে সবিতাকে কাজে ডেকে আনা হয়। সবিতা কাজকর্ম করে এবং একটা করে নতুন অজুহাত বার করে। এই নিয়ে শাশুড়ি বৌমা দুজনেই অস্থির হয়ে যায়। 1 মাস হয়ে যাবার পর সহেলি তার শাশুড়িকে বলে, মা, আমার তো মনে হচ্ছে আমরা খুব বড় ভুল করেছি। কালকে আমাকে বলে কিনা ব্র্যান্ডের কফি এনে রাখো, ঠান্ডায় কাজ করে নাকি কফি না খেলে ওর হয় না। এখন তো ইলেকট্রিক বিলের দিকে তাকানো যাচ্ছে না। কাজের মেয়েকে রেখে ওর পেছনে যা পরিশ্রম করতে হচ্ছে না, আমার তো মনে হয় আমি নিজেই সকালবেলা উঠে সবকিছু করে নি। তুমি ঠিকই বলেছো বৌমা, এই কাজের মেয়েকে নিয়ে না আর পারা যাচ্ছে না। এর থেকে তো ভালো আমরা দুজনেই সকালবেলা উঠে কাজকর্ম করে নেব। এমনিতে আর মাসখানেক ঠান্ডা থাকবে, একে বরং এখন বিদায় করে দিই। যা হওয়ার তা তো হয়েই গেছে, টাকা তো আর ফেরত পাবো না, কিন্তু একে রাখলে আমরা দুদিনেই কিন্তু দেউলিয়া হয়ে যাব বৌমা। এই বলে সেদিনই তারা সবিতাকে কাজে আসতে বারণ করে দেয়। এরপর থেকে দুই শাশুড়ি বৌমা সকাল সকাল উঠে নিজেদের কাজকর্মগুলো করে নিতে থাকে এবং আর কারোরই কোনো রকমের অভিযোগ থাকে না। এভাবেই তাদের সংসারে সুখ শান্তি ফিরে আসে এবং তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। প্রতিমা তার 2 বোন রিমি ও পিউয়ের সঙ্গে রাস্তায় হাঁটছিল এবং তারা সকাল থেকে কিছু না খাওয়ার ফলে খিদেতে কাতর হয়ে পড়েছিল। প্রতিমা বয়সে একটু বড় ছিল, তাই সে হয়তো তখন খিদে সহ্য করতে পারছিল, কিন্তু রিমি ও পিউ ছোট হওয়ায় তারা রীতিমতোই চলতেই পারছিল না। ঠিক তখনই পিউ একটি অনুষ্ঠান বাড়ি দেখতে পায়। তখন, এই দিদি, চল না আমরা ওখানে গিয়ে কিছু খেয়ে আসি। ওখানে মনে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আর সকলকেই ভালো ভালো খাবার দিচ্ছে। না রে বোন, এরকম বিনা নিমন্ত্রণে কোথাও যাওয়া ঠিক নয়, একটু সহ্য কর, ঈশ্বর ঠিকই কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। দিদি, তুই বুঝছিস না কেন? পিউ ঠিকই বলেছে, আর হয়তো ঈশ্বর এটাই চাইছেন। আর দেখ না, এখন যদি আমরা ওখানে না যাই তাহলে আমরা সারাদিন কিছু খেতেই পাবো না, সেই শুকিয়েই থাকতে হবে। চল না দিদি, এখন আমাদের মতো অনাথ মেয়েদের কেউ নিমন্ত্রণ দেবে না, আর যদি রাগারাগি করে তাও শুনে নেব, কারণ এখন আমাদের কাছে প্রাণ বাঁচানোটাই জরুরি। প্রতিমার বাকি 2 বোন এভাবে বললে প্রতিমা তখন চিন্তায় পড়ে যায়। এরপর চিন্তা ভাবনা করার পর যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ও প্যান্ডেলের ভিতরে গিয়ে দেখে সকলে উৎসবে আনন্দে মেতে রয়েছে। ঠিক তখনই পিউয়ের খাবারের দিকে চোখ যায় ও সে বলে, এই দিদি, ওই দেখ ওখানে কত খাবার, চল না আমরা গিয়ে খাবার খাওয়া শুরু করে দিই। খাবারগুলো দেখে এখন আমার জিভে জল চলে এলো। হ্যাঁ হ্যাঁ, চল চল, এখন আমরা ছোট, তাই আমাদেরকে ওখানে কেউই দেখতে পাবে না। যেখানে এখন সকলেই ব্যস্ত আছে, তাই কেউ বুঝতেও পারবে না। এই বলে অসহায় অনাথ ক্ষুধার্ত বাচ্চাগুলি ওখানেরই একধারে রাখা খাবারের দিকে যায় ও তারা গিয়ে খাবার তুলে খেতে থাকে। সেদিন ওই আজাদ মেমোরিয়াল হলে খুব বড় অনুষ্ঠান পার্টি চলছিল, আর শহরের সবথেকে বড় ব্যবসায়ী সুশীতল বাবু তার একমাত্র মেয়ে অনুরাধার জন্যই পার্টি রেখেছিল। এরপর সুশীতল বাবু বলে, হ্যালো মাই ডিয়ার, সো বলো পার্টি তোমার এখন কেমন লাগছে? এভরিথিং ইজ ওকে? হ্যাঁ বাবা, ঠিক আছে, কিন্তু একটু গান বাজনা হলে আরো ভালো হতো, তাহলে পার্টিটা ডিস্কো বলে মনে হতো। ডোন্ট ওয়ারি, হে হে, আমি তারও ব্যবস্থা করে রেখেছি। এই ম্যাক্স, যাও গিয়ে ডিজেটা বাজাও তো। সুশীতল বাবুর কথা শুনে তখন লোকটি ডিজে বাজাতে চলে যায়। এরপর সুশীতল বাবু বলে, এই যে মা, তাহলে তোর আর কিছুই সমস্যা নেই তো? আর যদিও এবছর কিন্তু আমি তোকে আর কার গিফট করব না, কারণ সামনের মাসে তোকে আমি রোলস রয়েলস গিফট করে অনেক বিপদে পড়ে গিয়েছিলাম। ওহ বাবা, লেটস ফরগেট দিস। আমি ওসব মনে করে টেনশন বাড়াতে চাই না। ওটা আমার রেজাল্টের গিফট ছিল, আর এখন আমার বার্থডে, তাই আমি আরো বড় গিফট নেব। আর যদিও এখন আমি পাকা ড্রাইভার হয়ে গিয়েছি, তাই এবারে আমি ভেবেছি ল্যাম্বোগিনি নেব। হ্যাঁ, কিন্তু ভুল করেও আমি তোমাকে কার দেব না। এখন তুমি অন্য কিছু চাও, তাহলে একবারেই পেয়ে যাবে। আর আমি তোমাকে গাড়ি দিয়ে আবারও সেই একই চিন্তায় পড়তে চাই না, বুঝেছো? সুশীতল বাবু এভাবেই বললে তখন অনুরাধার মন খারাপ হয়ে যায়
আসলে সুশীতলবাবু ঠিকই বলছিল, কারণ অনুরাধা কলেজে টপ করত, যেখানে অন্য কোনো বাড়ির ছেলেমেয়ের কাছে এটা সামান্য ছিল। কিন্তু সুশীতলবাবু ধনী ব্যবসায়ী হওয়ায় সে সেই অনুষ্ঠান ধুমধাম করেই মানাতো। আর তাই আগের মাসেই সে তাকে দামি গাড়ি অর্থাৎ রোলস রয়েলস গিফট করেছিল। কিন্তু আজ সে তার জন্মদিনের পার্টিতে আবারও কারের কথা বলছিল। এরপর সুশীতলবাবু তার মন খারাপ দেখে বলে, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই দেব। এবারে অন্তত খেয়ে নেবে চলো। দেখো তোমার বাবা কতক্ষণ ধরে তোমার জন্য শুকিয়েই আছে। ইয়ে পাপা, আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে খেয়ে নিচ্ছি। এই বলে অনুরাধা তখন খাবারের টেবিলের দিকে যায় ও সেখানে গিয়ে সে প্রতিমা, রিমি ও পিউকে খাবার খেতে দেখতে পায়, যেটা দেখে অনুরাধা বলে, এই এই দাঁড়া, তোদেরকে কে এখানে ঢুকতে দিয়েছে? ভিখিরি কোথাকার, জানিস না এখানে বিনা নিমন্ত্রণে ঢোকা নিষেধ? না দিদি, আসলে আমার বোনেদের খুব জোরে খিদে পেয়েছিল, তাই এসেছে। তা খেতে দাও না, সেই তো তোমাদের খাবার নষ্ট হবে। প্রতিমার মুখে এরকম কথা শুনে অনুরাধা তখন খুবই রেগে যায় ও সে প্রতিমাকে একটি চড় মারে এবং শেষে বলে, তাহলে শোন, এখানে খাবারের এক এক প্লেটের পিছনে 500 টাকা করে খরচ আছে। এখন তোদের মতো ভিখারিরা এসে এমনিই খেয়ে চলে যাবে, সেটা আমি কিছুতেই মেনে নেব না। এই যে বাবা, এইদিকে শোনো, তাড়াতাড়ি এসো। ওহ কি হলো, এখন আবার আমায় ডাকছো কেন? ওখানে তো সবই খাবার সাজানো আছে। এখন তোমার যেটা পছন্দ তুমি সেটাই খাওয়া শুরু করো। আরে আসতে বলছি, আসো না। আর এসে দেখো এখানে কি চলছে। অনুরাধা এভাবে ডাকলে সুশীতলবাবু তখন সেখানে আসে এবং তাকে আসতে দেখে প্রতিমা তখন কেঁদে ফেলে ও সে বলে, বাবু, আমাদের মতো অনাথ মেয়েদেরকে ক্ষমা করবেন। আসলে দোষ আমাদেরই। আমরা খুবই ক্ষুধাই ছিলাম, আর খিদে সহ্য করতে না পেরে এখানে খেতে এসেছি। ওয়েট, তোমরা তিনজন মালিনীর মেয়ে না? তোমাদের যেন মালিনী দেবীর সঙ্গে কয়েকবার দেখেছি বলেই মনে হচ্ছে। হ্যাঁ বাবু, আমরা মালিনীর মেয়ে, কিন্তু বাবা মা কেউ বেঁচে নেই। আমরা এখন অনাথ। ও আচ্ছা, তাহলে আমি এতদিন যাদেরকে খুঁজছিলাম তারা আজ নিজেরাই এখানে এসেছে। না, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করলে হবে না। এদিকে প্রতিমা ও তার বোনেরা তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে যাচ্ছিল। অন্যদিকে সুশীতলবাবু তাদেরকে পেয়ে রীতিমতো খুশি হয়েছিল। আসলে সুশীতলবাবু তাদেরকে আগে থেকেই চিনত। কয়েক মাস আগের ঘটনা, যখন সুশীতলবাবু কোনো কাজের লোক পাচ্ছিল না। একদিক থেকে বলতে গেলে কেউ তার বাড়িতে কাজ করতে চাইতো না, আর সেটা অনুরাধার অহংকার ও কাজের লোকের প্রতি অত্যাচারের জন্যই হতো। এদিকে সুশীতলবাবু কাজের লোক না পেয়ে মরিয়া হয়ে কাজের লোক খুঁজে বেড়াচ্ছিল। ঠিক অপরদিকে মালিনী দেবী কোনো কাজ না পেয়ে তার 3 মেয়ে ও স্বামী সমরবাবুকে নিয়ে কয়েকদিন শুকিয়েই দিন কাটাচ্ছিল। এমনই একদিন সমরবাবু বলে, না মালিনী, এভাবে জল খেয়ে শুকিয়ে পড়ে থাকলে চলবে না, তাহলে একদিন আমরা সকলেই মারা যাব। এখন আমাদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু কি বা করবো বলো, যেখানে এই বীরপুর গ্রামে কোনো কাজ নেই বললেই চলে, আর এখানে কারোর এতটাও সামর্থ্য নেই যে সাহায্য চাইতে গেলে চাল ডাল দিয়ে সাহায্য করবে। হ্যাঁ সে আমি জানি, আর তাই ভাবছি আমরা সবাই মিলে করিমনগর শহরে যাব, আর তুমি দেখবে ওখানে গেলে আমরা নিশ্চয়ই কোনো না কোনো কাজ পেয়ে যাব। সমরবাবু সেদিন এভাবেই বলে তার পরিবারকে নিয়ে করিমনগর শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। করিমনগর শহর তাদের গ্রাম থেকে বেশ কিছুটা দূরেই ছিল, কিন্তু তাদের কাছে কোনো টাকা না থাকায় তারা হাই রোডের উপর থেকে পায়ে হেঁটেই যাচ্ছিল। এরপর হঠাৎই তাদের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায় ও সেখান থেকে সুশীতলবাবু নেমে এসে বলে, এই যে তোমরা কানা নাকি? দেখতে পাচ্ছ না এটা হাই রোড? এখানে হাঁটতে হলে ফুটপাত ধরেই হাঁটতে হয়, বুঝেছো? আসলে বাবু, আমরা গ্রাম থেকে কাজের জন্য এসেছি, আর তাই শহরের রোডের নিয়ম কানুন ঠিক জানি না। কি তোমরা গ্রাম থেকে কাজের জন্য এসেছো নাকি? তাহলে তোমাদের আর কাজ খোঁজা লাগবে না, এখন আমার সঙ্গে এসো। এই বলে সুশীতলবাবু তাদেরকে নিয়ে তার বাড়িতে চলে আসে ও সে এসে বলে, দেখো আমি তোমাদেরকে কাজ দেব, আর আমার কাজের লোকেরও প্রয়োজন, কিন্তু একটা শর্ত আছে, আর সেটা হলো 3 বছরের আগে আমার কাছ থেকে কাজ ছেড়ে গেলে হবে না। তাই কাজে লাগার আগে এই কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করতে হবে।
সুশীতল বাবুর শর্তে তাদের কিছু বলারও ছিল না এবং নিজেদের জীবন বাঁচাতে তারা এগ্রিমেন্টে সই করাকেই ঠিক বলে মনে করে। এরপর তারা সই করে ওখানেই কাজ করতে থাকে। কিন্তু সুশীতল বাবু তাদের কাজ দিলেও তাদের থাকার কোনোই জায়গা দেয়নি, তাই তাদেরকে কাজের শেষে পরিবারকে নিয়ে রাস্তার ধারেই থাকতে হতো। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন সেদিন সুশীতল বাবু মেয়ের জন্য পার্টি রেখেছিল ও গিফট স্বরূপ তাকে রোলস রয়েলস দিয়েছিল। কিন্তু অনুরাধা ভালো গাড়ি চালাতে পারতো না, তাই সে রোডে বেরিয়ে ভারসাম্য হারিয়ে ফেলে ও গিয়ে মালিনী ও সমরবাবুকে ধাক্কা মেরে দেয়, যার ফলে তারা সেখানেই মারা যায়। যেটা শুনে সুশীতল বাবু বলে, তুই চিন্তা করিস না অনুরাধা মা, আমি তোর পুলিশ আঙ্কেলকে ফোন করে দিয়েছি। উনি বলেছেন কোনো প্রমাণ না থাকলেই হবে। এখন শুধু আমাদের ওই 3 অনাথ বাচ্চা মেয়েদেরকে খুঁজে বের করতে হবে আর ওদের মুখ চুপ করাতে হবে। হ্যাঁ, তাহলে দেরি করছো কেন বাবা? তাড়াতাড়ি খোঁজো, কারণ যদি ওরা থানায় গিয়ে বলে তাহলে আমাকে জেলে যেতে হবে। এভাবেই সেই ঘটনার পর থেকে সুশীতল বাবু 3 অনাথ মেয়ে অর্থাৎ প্রতিমা, পিউ ও রিমিকে খুঁজছিল, কিন্তু আজ তারা নিজে থেকেই সেখানে এসেছিল। এরপর প্রতিমা তখন বলে, বাবু দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা বেঁচে থাকতে আর কোনোদিনও এরকম কাজ করব না। আরে আরে ছাড়, ও সব কথা বাদ দে আর ভালো করে খেয়ে নিয়ে আমাদের সঙ্গে বাড়ি চল। আসলে তোর মা আমাদের এখানেই কাজ করতো, এখন ওনারা হয়তো বেঁচে নেই, তাই তোরা চাইলে তোরা আমাদের বাড়িতে কাজ করতে পারিস। সুশীতল বাবুর মুখে এরকম কথা শুনে প্রতিমা খুবই খুশি হয়ে যায়, কারণ তাদের বেঁচে থাকার জন্য এখন একটি কাজের প্রয়োজন ছিল। এরপর তারা সুশীতল বাবুর বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা অনুরাধা রোলস রয়েলস গাড়িটা দেখতে পায়। তখন প্রতিমা বলে, এই তো এই গাড়িটাই তো আমার বাবা মাকে ধাক্কা মেরেছে। হ্যাঁ, সে আমরা জানি, আর এই সাক্ষী একমাত্র তোরা 3 জনেই আছিস, আর তাই আজ আমি তোদেরকে মেরে সব প্রমাণ মিটিয়ে ফেলবো। এই বলে সুশীতল বাবু তাদেরকে মারতে পিছু করে এবং তারা তখন প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে তারা রোডে চলে আসে। ঠিক সেই সময় তাদের সামনে একটি পুলিশ গাড়ি চলে আসে। এরপর সেখান থেকে আইপিএস অফিসার অর্থাৎ অনিন্দিতা রায়চৌধুরী নেমে আসে। এরপর সে বলে, এই কি হয়েছে তোমাদের? তোমরা এভাবে দৌড়াচ্ছ কেন? আর একটু হলেই তো আমার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যেত। তাহলেও কোনো ক্ষতি হতো না ম্যাডাম, কারণ সেই আজ আমাদের 3 অনাথ বোনকে মরতেই হবে। এভাবেই বলে প্রতিমা তখন অনিন্দিতাকে সমস্ত ঘটনা বলতে থাকে। সবকিছু শোনার পর অপরাধী সুশীতল ও তার মেয়ে অনুরাধাকে অনিন্দিতা ধরে নিয়ে চলে যায় এবং হত্যার অপরাধে তাদের অনেক কঠোর সাজা হয়। এরপর অনিন্দিতার নিজস্ব ছেলে মেয়ে না থাকায় সে তাদেরকে তার বাড়িতে নিয়ে চলে যায় এবং তাদেরকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসতে থাকে, যার ফলে 3 অনাথ বোনের আর কোনোই চিন্তা ছিল না। এখন তারা থাকার ঘরের সঙ্গে সঙ্গে এক নতুন পরিচয়ও পেয়েছিল। এরপর থেকে তারা সকলেই হাসি খুশিতে বসবাস করতে থাকে।